বাংলাদেশের ভাস্কর্য জগতের উজ্জ্বলতম প্রতিভা হামিদুজ্জামান খান। তাঁকে আমাদের দেশের বর্তমান সময়ে প্রধানতম ভাস্কর বলা হয়। হামিদুজ্জামানের মতো এত বেশি কাজ দেশে আর কোনো ভাস্কর করেননি। তিনি এখনও অবিরাম কাজ করে চলেছেন। তার উল্লেখযোগ্য ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শান্তির পাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসপ্তক, রাজধানীর ফার্মগেটে ইলিশ, এছাড়াও সিলেট, ময়মনসিংহ ও টাঙ্গাইল সেনানিবাসে আমাদের মুক্তিযুদ্ধকে উৎসর্গকৃত ভাস্কর্য স্থাপিত রয়েছে। হামিদুজ্জামান খান বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে ভাস্কর্য নির্মাণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য অলিম্পিক পার্ক কোরিয়ায় স্টেপস। ভাস্কর্য তার মূল বিষয় হলেও তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে জল রং। দেশে বিদেশে বহু পুরস্কারে ভূষিত গুণী এই মানুষটি 2006 সালে 21 পদকে ভূষিত হন। সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিপাশার অতিথি অনুষ্ঠানটি দেখবার জন্য। আর আজ আমার অতিথি বরেণ্য ভাস্কর এবং চারুকলা ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান হামিদুজ্জামান খান। স্যার, আপনি আমার অতিথি হয়েছেন, আমি মনে করি যে আজ এই স্থানটি উদ্ভাসিত। আমি অনেক আনন্দিত হয়ে আসছি। স্যার, আসলে আপনাকে প্রশ্ন করবার মতো যোগ্যতা বা ধৃষ্টতা আমি করব না। আমি স্যার আপনার কাছে অনেক কিছু জানতে চাইবো যে আপনি কিভাবে কাজ করেন। দর্শকরা তো কিছুক্ষণ আগে দেখেছেন আপনার কাজের কিছু অংশ, খুবই ক্ষুদ্র অংশ আমরা দেখাতে পেরেছি। স্যার, আমি যদি আপনাকে একটু মজা করেই বলি স্যার, যে আপনার হাতের দিকে একটু তাকান তো, আপনি দুটো হাতের দিকে, এবং স্যার আপনি দেখেন তো যে এই হাত দিয়ে আপনি এ পর্যন্ত কত বড় বড় স্থাপনা, ভাস্কর্য তৈরি করেছেন। আপনার কেমন লাগে স্যার এই হাতের দিকে তাকালে? আমি কিছুদিন আগে আমার কর্ম থেকে, মানে আমি যেখানে কাজ করতাম চারুকলা থেকে রিটায়ারমেন্ট নিয়েছি। এই তো গত 3 মাস হলো একেবারে চাকরি থেকে সরে আসছি। তখন আমি ভাবলাম যে আমি একটু হিসাব করে দেখি আমি কি করলাম। এখন তুমি যেরকম বললা হাতের দিকে তাকাতে, তখন আমি এক সময় বসে বসে একটা নোট খাতা নিয়ে আমি চেষ্টা করলাম স্মরণ করতে কি কি করলাম। এতদিন কিন্তু তাকায় দেখি যে আমার কাজের সংখ্যা, যেগুলো আমি বাইরে বসিয়েছি, মানে প্ল্যান করে বসিয়েছি বাইরে বিভিন্ন জায়গায়, সব একটু হিসাব করতে শুরু করলাম। দেখলাম যে 100-র উপর 100 ছেড়িয়ে গেছে। আমি তখন ভাবতে অবাক লাগে যে এত কাজ করলাম, এবং অনেক কাজ তো এর মধ্যে বেশ একটু বড় স্কেলের কাজ। তো তখন একটা মনে একটা কেউ একটা এই দেশে এত কাজ করতে পারলাম, মানে এটা একটা আমার কাছে একটা তৃপ্তিও একটা অনুভব করলাম যে অন্তত এতগুলো কাজ করতে পেরেছি। স্যার, আপনি একটি খুব ক্ষুদ্র দেশে অসংখ্য মানুষের ভিড়ে আপনার জন্ম, কিন্তু স্যার আপনি যে কাজগুলো করেছেন সেই কাজের ভেতরে কোনো ক্ষুদ্রতা নেই, কোনো ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নেই, সেখানে আছে বিশালতা, অসীমের দিকে যাত্রার এবং মানুষের জয়গান, মানুষের সাহসিকতার বীরত্বগাথা, আমাদের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা। একটু যদি বলেন। আমি তো আসছি পেন্টিং থেকে, কারণ আমি চারুকলা থেকে পেন্টিংয়ে পাস করেছি। ছবি আঁকতাম, ওয়াটার কালার করতাম। আমার ভালো লাগতো ওয়াটার কালার, কারণ ওয়াটার কালার মনোয়ার স্যারের কাছ থেকে আমি শিখেছি ওয়াটার কালার। তো ওয়াটার কালার খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কারণ ওয়াটার কালারের মধ্যে মনে হতো আমাদের দেশের আবহাওয়ার মধ্যে ওয়াটার কালার কোথাও যেন একটা আমি আনন্দ খুঁজে পাই, যে আমার সব মিলেমিশে একটা জিনিস হয়, খুব ট্রান্সপারেন্ট একটা জিনিস। তারপরে স্বচ্ছতা, যেটা আমাদের এই বৃষ্টি, কিছু পরিমাণ আবার রোদ, এই যে নেচারের মধ্যে যে জিনিসগুলো হয়, এগুলো ওয়াটার কালার ধরা যায় আমার মনে হয়। তারপরে আমি চলে গেলাম স্কাল্পচারে যখন তখন আমি চারুকলার টিচার। আমাকে আবিদিন স্যার ডেকে বললেন তুমি টিচার হবা। তা আমি বললাম কিসের টিচার? বলে স্কাল্পচার। আমি যে স্কাল্পচারের টিচার হবো কী করে, আমি যে স্কাল্পচার পারি না। পরিষ্কার বললাম, বললাম না তুমি জয়েন করো। আমি জয়েন করবো যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে তো আমি পড়াশোনাই করিনি। বলছি তুমি তো ড্রয়িং ভালো করো, স্কাল্পচারটা আস্তে আস্তে হবে। তো যেহেতু আমার একটা দায়িত্ব হয়ে গেল যে আমি টিচার হয়ে গেলাম, তখন আমি স্কাল্পচারে আবার বুঝতে চেষ্টা করলাম স্কাল্পচারকে। তা আমি তো অনেকটা স্কলারশিপ পেলাম, ইন্ডিয়া গেলাম, বড়দায়।
ইন্ডিয়া যাওয়ার পর আমাকে টিচার জিজ্ঞাসা করলো তুমি কী নিয়ে কাজ করবা। তা আমি বললাম, তখন কিন্তু দেশ স্বাধীন হলো মাত্র কয়েক বছর, 3 বছর। তা আমার একটা ছিল যে আমি যদি স্কাল্পচারটা বুঝতে পারি, স্কাল্পচার দিয়ে আমি স্বাধীনতাকে উপস্থাপন করার চেষ্টা করবো, আমাদের দেশের মুক্তিযুদ্ধকে। কারণ মুক্তিযুদ্ধের অনেক ঘটনা আমার ভিতরে খুব হুড়মুড় করতেছিল যে এইটাকে এক্সপ্রেস করার আমার তো স্কাল্পচারটা অনেক বেশি পাওয়ারফুল একটা মাধ্যম হবে। তা আমি শুরুই করলাম স্কাল্পচারে মুক্তিযুদ্ধকে নিয়ে। আমি যখন বড়দায় কাজ করছি তখন এই মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছি। এটা আমাকেও অনেক কিছু আগেও দিয়েছে মুক্তিযুদ্ধ। কারণ আমি যখন বড়দায় একটা কাজ করলাম, একটা স্কাল্পচার করলাম, এই স্কাল্পচারটা আমি লাকি যে আমি যখন বড়দায় পড়ি তখন 25 বছরের একটা এক্সিবিশন হয় বোম্বেতে, ইম্পর্টেন্ট এক্সিবিশন। মানে এক্সিবিশন আমার 2-3টা কাজ ছিল। আমার একটা কাজ ছিল, আমি স্কাল্পচারটা করছি প্লাস্টার দিয়ে, কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধ একটা সাহিত্য ফিগার, কিছু আছে কিছু নাই, কিছুটা চলে গেছে, কিন্তু এটা প্লাস্টারে করা। তা আমি ভাবলাম এটা স্ট্যান্ডে না দিয়ে কিছুটা সাদা কাপড় বিছিয়ে ফ্লোরে দিয়ে দিলাম। এইটা কিছু ছিল ডাইনামিক একটা জিনিস ওদের জন্য। মানে হোল এক্সিবিশন যখন লেখালেখি শুরু হলো তখন আমারটা ছিল একটু সবার আগে, কারণ এটা ছিল একটু ব্যতিক্রম। স্কাল্পচার তখন স্কাল্পচার কিন্তু এই ফ্লোরে ইন্ডিয়া তো ওইভাবে নামেনি। মানে স্কাল্পচার মানে একটা বেসের উপরে থাকবে, একটা ট্রেডিশন, ভার্টিক্যাল কিছু। কিন্তু এটা আমি শুয়ে দেওয়াতে, আমি যখন এক্সিবিশন দেখতে গেলাম তা আমাকে ফিদা হোসেন তোমাকে খুঁজছে। আমি অবাক হয়ে গেছি, ফিদা হোসেন আমাকে খুঁজছে। ওনাকে ফোন করলো, আসলো উনি আমার সাথে অনেকক্ষণ কথা বললো যে তুমি তোমার কাজ দেখে আমি খুব খুশি হয়েছি, আমি তোমাকে দোয়া করি, তুমি একটা নিউ থিংস, মানে ইন্ডিয়াতে এই ধরনের এইভাবে এখনও আগায়নি। তো এইটাই কিন্তু আমার খুব ইন্সপায়ার করে। এর আগে কি আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছিল যখন আপনি যুক্তরাজ্যে গিয়েছিলেন? অ্যাক্সিডেন্টটা হয় আমার 65-এ, আর এটা হচ্ছে 74 এর ঘটনা। বাই দিস টাইম আমি আমার অপারেশন করছি ইংল্যান্ড গিয়ে। এইটাও একটা বিরাট আমার একটা মানসিক ডেভেলপমেন্ট হয়েছে। আমি একটা গ্লোবালি কানেক্টেড হয়েছি, আর্ট ওয়ার্ল্ডটা আমি বুঝতে চেষ্টা করছি। কারণ আমি যখন ইংল্যান্ডে ছিলাম আমার কোনো কাজ ছিল না, আমাকে ডাক্তার বলেছিল তুমি ইংল্যান্ড ছাড়বে না, কারণ আমার খুব সিরিয়াস একটা অপারেশন। তো বলছি ইংল্যান্ডে থেকে স্কাল ভেঙে গেছিল। আমার একটাই কাজ ছিল মিউজিয়াম গ্যালারি দেখা। এই প্রসঙ্গটা এই জন্য এনেছি যে স্যার হেনরি মোরের যে সাহিত্য যে ফিগারগুলো আছে আমি বলছি, তিনি যেমন মায়া সভ্যতা থেকে অনেকটা নিয়েছিলেন, এই ফিগারগুলোর ছায়া নিয়েছিলেন। মানে আপনার কি মনে হয় যে এই যে সাহিত্য ফিগার আপনি করেছিলেন এখানে মুক্তিযুদ্ধ বেসড, এই সাহসটা কি আপনি সেখান থেকে কিছুটা অর্জন করেছিলেন? আমি যখন হসপিটাল থেকে বেরিয়ে আসলাম, আমি যখন হসপিটাল থেকে ওই যে আমার যে বিল দিতে গেলাম, ওরা আমার বিলটা নিয়ে নি। সেজন্য আই গট লট অফ মানি, আমার পকেটে অনেক টাকা। তো আমি এটা নিয়ে আমি ইংল্যান্ডে থাকলাম অনেকদিন। তো আমি যখন এই এডিনবার্গে এরকম ঘুরে বেড়াচ্ছি তখনই কিন্তু আমি হেনরি মোরের সাথে পরিচিত হই। সত্যি স্যার? হেনরি মোরের আমি স্কাল্পচার দেখি আউটডোরে। স্কাল্পচার যে এত পাওয়ারফুল, একটা নেচারের সাথে একটা ব্লেন্ড করে পরিবেশটা বদলায় দেয়, এটা কিন্তু তখনই আমি হেনরি মোরের কাজ দেখেই অনেক উদ্বুদ্ধ হয়েছি। এরপরে আমি স্কাল্পচারের দিকে ভাবতে থাকি, আরও ভালো করে স্কাল্পচার দেখতে চেষ্টা করি। আপনার কাজের ভেতরে আমি দেখি স্যার যে প্রকৃতি যেন সম্পূর্ণতা পায়। আপনি একটি পাখি যখন নির্মাণ করেন সেটিও যেন একটা সম্পূর্ণ প্রকৃতি হয়ে ধরা দেয়। আমার তো একটা গ্রামে জন্ম, তো গ্রামের যে ফ্রিডম যেটা বলি, নেচারকে একদম ওইভাবে দেখার। আমি স্কুলে গেছি, হয়তো বৃষ্টি আসছে, বৃষ্টি ভিজে ভিজে গিয়ে স্কুলে পৌঁছে গেছি, পায়ে হয়তো স্যান্ডেল নাই, গায়ে হয়তো সাথে ছাতাও নাই, দৌড়াচ্ছি আবার একটা জায়গায় দাঁড়াচ্ছি। আর অনেক সময় স্কুলে যেতে হয়তো কোনো একটা গাছে উঠে ফল ফেরে খাচ্ছি। এই যে প্রকৃতির সাথে মিশে বড় হয়েছি, তো ওই পরিবেশে জন্ম হওয়াতে হয়তো আমার কাজের ভিতরে পরে একটা ইয়েও আসছে, নেচারকে একাকার করে দেখা, নেচারের সাথে মিশে যাওয়া। স্যার আপনার ভীষণ বিখ্যাত এবং খুব গুরুত্বপূর্ণ একটি ভাস্কর্য এবং বা স্থাপনা, সেটি হচ্ছে পাখি পরিবার, যেটি বঙ্গভবনের সম্মুখ চত্বরে আছে। সেখান থেকে আজ পর্যন্ত স্যার আপনার
যদি শেষ কাজটি পর্যন্ত বলি, আপনার কাজের ভেতরে স্যার ভীষণভাবে আমি এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু মনে হয় যে জিওমেট্রিক ফর্ম খুব প্রকটভাবে প্রকাশিত, যেটি অনেকটা স্যার আমার মনে হয় যে সে সময় গ্রিক ভাসে যেভাবে গ্রিকরা ছবি আঁকতেন, আমার অনেকটা মনে হয় যে মানুষের প্রবৃত্তিগুলো তো আসলে একই, ইউনিভার্সাল স্যার, সেই মানুষ এবং আজকের এই মানুষ। স্যার আমার মনে হয় যে এই প্রভাবটাকে আপনি কিভাবে দেখেন স্যার? আমি স্কাল্পচার হয়তো একটা ভিতরে স্ট্রাকচার থাকবে, স্ট্রাকচারটা যদি আমি জ্যামিতিতে যাই তাহলে অনেক বেশি আমার মনে হয় অনেক বেশি স্ট্রঙ্গার হয়। স্কাল্পচার তো আছে টিকার জন্য, কারণ আমি যে স্কাল্পচারটা বঙ্গবনে করেছি এটার বয়স প্রায় মোর দেন 30 ইয়ার্স, কিন্তু আজ পর্যন্ত আমাকে বলে ডাকেনি যে এটা এসে ঠিক করতে হবে বা কোনো জায়গায় রিপেয়ারিং করতে হবে, কিছুই না। যেমন আমার সংসপ্তক এখন পর্যন্ত আমাকে ডাকেনি, তো একবার করে দিয়ে আসছে, এটা আমার টিকে আছে। তো এটা তো টিকে থাকার জন্য যে ইট শুড বি মোর স্ট্রঙ্গার, এটা একটা কারণ। কারণ আমরা যা করে যাচ্ছি এটা তো টিকাতে হবে। কার্ভ লাইনের চাইতে স্ট্রেট লাইনসগুলো আমরা অনেক বেশি পাচ্ছি আর কি আপনার কাজের ভেতরে, এটার কারণটা কি স্যার? স্কাল্পচার তো একদম এতে জোরটা অনেক বাড়ে। স্ট্রেট লাইন যখন আসে তখন ইটস লুকস মোর স্ট্রঙ্গার। স্থায়িত্বের দিক দিয়ে অনেক বেশি, যখন সিম্পল করে নিয়ে আসি স্থায়িত্ব অনেক বেড়ে যায়। কারণ জ্যামিতি না বুঝলে তো সৃষ্টি বোঝা যায় না। আবার স্যার আপনারই খুব প্রিয় একজন স্কাল্পচার আনিশ কাপুর, তার স্কাল্পচারগুলো কিন্তু অপূর্ব। বেশিরভাগই দেখা যায় যে স্ফেরিক্যাল, স্ফেয়ার্স দিয়ে করা, বাবলস টাইপের করা, এবং সেখানে প্রতিচ্ছবি বা প্রতিফলনের অনেক বিষয় আছে স্যার। সেখানেও তিনি জিওমেট্রি ইউজ করেছেন মেইনলি। জিওমেট্রি তো থাকতেই হবে, হ্যাঁ হ্যাঁ, সার্কেল স্কোয়ারও আছে, হয়তো একটা স্টোনের আউটসাইডটা নেচারটা রেখে দেওয়ার চেষ্টা করে ভিতরে একটা সার্কেল, একদম পিওর সার্কেল। জি জি জি, মানে একটা পিউরিটির যে শেষ সীমায় উনি গেছেন, জি জি, এই জন্য হি ইজ সাকসেসফুল। আপনি যখন আবার ওয়াটার কালার করছেন স্যার, সেটি একেবারেই তরল, এবং আপনার ওয়াটার কালারে স্যার পানিটা যেন একেবারে বোঝা যায় যে এখানে পানি খেলছে, খেলা করছে, একটু যদি বলেন স্যার। ওয়াটার কালার আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করি এই কারণে, কারণ আমি যখন স্কাল্পচার করি এটা কিন্তু ডিফারেন্ট। স্কাল্পচার তো একটা স্থায়িত্ব, মেটেরিয়ালের কোয়ালিটি, আমি বলি মেটেরিয়ালের একটা তেজ আছে, তেজ বলি বাংলায়, তেজ আছে, সেইটা ধরার চেষ্টা করতে হয়, স্থায়িত্ব দেখতে হয়। কিন্তু ওয়াটার কালার একেবারেই বিপরীত। ওয়াটার কালার আমার কাছে, ওয়াটার কালার ক্ষণিকের মুহূর্ত ধরার জন্য খুব ইম্পর্টেন্ট। ক্ষণিক আমরা যে হঠাৎ করে আকাশ খুব মেঘলা, এটা ওয়াটার কালার সম্ভব। আর এই যে আমাদের সিজনগুলা খানিকের মধ্যেই চেঞ্জ, কিছুক্ষণের মধ্যে যে এই রৌদ্র কি ইমপ্রেশনিস্টিক স্টাইলে না স্যার, মেঘ পড়তেছিল, বৃষ্টি হচ্ছিল, নাই, রোদ, খুব কড়া রোদ উঠে গেল। এই যে আমাদের মনও কিন্তু তখন চেঞ্জ হয়। এই যে আমাদের এইটা কিন্তু এই যে তাৎক্ষণিকতা, এর মধ্যে ওয়াটার কালার আমার মনে ধরা সম্ভব। আর ওয়াটার কালার প্রতি আমার একদম, আমি যখন চারুকলা ঢোকার পর থেকে একটা প্রীতি ছিল ওয়াটার কালার, সেটা কিন্তু এখনও ধরে রেখেছি। স্যার আপনি যখন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেন, ম্যাটেরিয়ালের সাথে আপনার যে আত্মিক সম্পর্ক, আপনি স্টোন বা ব্রোঞ্জ বা স্যান্ড, উড যেটি নিয়ে কাজ করেন, এখানে আত্মিক যোগাযোগটা কখন ঘটে আসলে? আপনি প্রথমে ম্যাকেট তৈরি করেন, যেটাকে লেআউট এক ধরনের আসলে ভাবনা থেকে আমরা বলি যে ম্যাকেট করি। ম্যাকেট হচ্ছে ওই জিনিসটাকে আমি ক্ষুদ্র আকারে আমার ইমাজিনারি ইয়ার মধ্যে আনতে চাই, মডেল। তো মডেলটা হলো আমার প্রাথমিক চিন্তা, এটা কিন্তু একটা আকারে আসতেছে, আকারে। তো এ থেকে আবার ম্যাকেটটাকে আমি আমার কল্পনা এটাকে, তখন কিন্তু এটাকে আমি যখন এটাকে রূপ দিব, যখন স্থায়ী স্কাল্পচারে যাব, বড় স্কেলে যাব, তখন কিন্তু আরও এটাকে আমি যখন একটু বড় কাজ করি, তখন আবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তারপর আর্কিটেক্টের সাথে বসি, মিটিং করি। আর একটা যে একটা কাজ যখন আমি বসাই,
তখন এটা কত স্কেলে কত বড় হলে এইখানে মানানসই হবে, এই স্পেসে কী ধরনের কীভাবে যাওয়া হতো, এগুলো কিন্তু আমরা ভাবি। ভেবে স্পেসটার সাথে এই কাজটার সামঞ্জস্য কতটা, এটাও ধরার চেষ্টা করি, করে যেন এই স্পেসটা যেন আমি সোনারগাঁ রোডে যে কাজটা করছি ইউটিসি ভবনে, এটা কিন্তু আমরা বিশাল বড় বিল্ডিং, 24 তলা বিল্ডিং, আর যে হেনেম স্কাল্পচারটা বসা হয়েছে 50, দেখলে মনে হয় ছোটো, কিন্তু এটা 50 ফিট বাই 50 ফিট, 5 তলা বিল্ডিংয়ের সমান। আচ্ছা, এখানে একটা ব্ল্যাক গ্রানাইট লাগানো আছে পুরোটা মিলা। তো আমাকে যখন কাজটা এখানে করতে বলা হলো, তখন আর্কিটেক্টও ঘাবড়ায় গেছে যে আমি যদি কাজটা ঠিক মতো না হয়, বিফিটিং না হয়, তাহলে কিন্তু ওই বিল্ডিংয়েরও একটা মান ইয়েও থাকবে না, তাই না? এটা তো একটা কাজ যাবে, এটা স্থায়ী যাবে, এটা খুব চ্যালেঞ্জের মতো। স্থায়ীভাবে হ্যাঙ্গিং না, হ্যাঙ্গিং করা। তো আমি তারপরে বসলাম এই বিল্ডিংয়ের যে একদম মূল যে স্ট্রাকচারাল ডিজাইন, তার সাথে বসছি যে আমার এটার ওয়েট বলছি তাকে, যে আমার, কারণ কাজটা ওয়েট প্রায় 1 টন, 1 টন ওয়েট আমরা আজকে তো বেশ কয়েক বছর হয়ে গেছে, আমি বোধহয় যাচ্ছি 2002-তে করছি, বেশ কয়েক বছর হয়ে গেছে, কিছুই হয় না, আমি কোনদিন টাচও করি না, ওরাও কোনদিন পরিষ্কারও করে নাই, ন্যাচারাল ক্লিনিং হয়, কারণ এটা তো অনেক বড় কাজ। কাজটা কিন্তু দেখলে মনে হয় একটা ছোট্ট, কিন্তু এটা 30 ফিট বড়। তো আর আমরা বারবার চেষ্টা করেছি যাতে ওই ওয়ালের সাথে এই বিল্ডিংয়ের সাথে এটা যেন বিফিটিং হয়। একটি কাজ সম্পর্কে আপনাকে একটু জিজ্ঞেস করবো, যেটা ইউনাইটেড হসপিটালের ভেতর ইনস্টলেশন যেটা আছে স্যার, আপনার এই যে সিলিং থেকে আপনি হ্যাং করে দিয়েছেন, এটি আমার মনে হয় স্যার এটি করার সময় আপনার চিন্তা ভাবনাটা কেমন ছিল? এই বিল্ডিংটা কিন্তু অনেক পুরানো বিল্ডিং, তো ওখানে ভিতরে একটা স্পেসে একটা কলাম আছে, তো কলামটা ডিস্টার্ব করে স্পেসটাকে, বেশ বড় খালি স্পেস। তা আমি এটাকে কলামটা নিয়ে আমি কিন্তু কাজটা করি। প্রথমে আমি কলামটাকে একটা কভার করে দিই ব্রাশ শিট দিয়ে, ন্যাচারালি করি, কোনো অন্য বেনলেন। আমি বলছি কলামটা আমি ঢাকার পরে যে রং হবে মেটালের, এটা থাকবে, একটা অ্যান্টিকের মতো একটা কলামের পিস থাকবে। তারপরে আমি একটা সিলিং তৈরি করি, সিলিং থেকে আমি ইনস্টলেশনটা করি, এবং ইটস বেশ বড়, কিন্তু প্রায় 80 ফিট বাই 80 ফিট বড়। তো সিলিংটা আর্কিটেক্টরে আমাকে হেল্প করছে, মানে এই কাজ করার জন্য সুন্দর একটা ফল সিলিং, ওখান থেকে আমার স্কাল্পচারটা আমি ঝুলাই। স্যার আরেকটা ইন্টারেস্টিং যেটি স্কাল্পচার, সেটি হচ্ছে ইলিশ, আপনার যে ফার্ম গেটের মোড়ের কাছে, এবং এটি আমার মনে হয় যে ওই জায়গায় এত বেশি মিনিংফুল ওই স্কাল্পচারটা, এবং এত চমৎকার। না, আমি বলি ইলিশ, আমি ভাবছি যে স্কাল্পচারকে তো সব জায়গায় পৌঁছাতে হবে, মানে একটা আমি একটা রিক্সা নিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে, একজন রিক্সাওয়ালা বলছে স্যার এখানে একটা ইলিশ মাছ আছে আপনাকে দেখাবো। কোথায়? তাহলে ফার্ম গেটে স্যার মোড়ে দেখবেন, খুব সুন্দর। এইসব ধরুন বলে আমার ভালো লাগে। স্যার আরেকটি আপনার স্কাল্পচার নিয়ে বলতে চাই, সেটি হচ্ছে মালদ্বীপে আপনি স্থাপন করেছেন, কিছুদিন আগে আপনি গিয়েছিলেন, বছরখানেক আগে, এবং সেটি সম্পর্কে যদি একটু বলেন। আমাকে বলা হয়েছিল মিনিস্ট্রি থেকে যে একটা রিপ্লিকা একটা এরকম কিছু নিয়ে যায় যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তো আমি আমাদের জাতীয় স্মৃতিসৌধকে আমি বললাম এটাকে একটা মিনি আকারে করা সম্ভব, অন্য কিছু তো আর আমরা দেখাতে পারবো না এইভাবে, আমরা এরকম কিছু করতে চাই যেটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। এয়ারপোর্ট থেকে যে রাস্তাটা ওদের, পুরো আইল্যান্ডটা হয়তো 20 কিলোমিটার, এটি সিটি আদ্দু সিটি। তো ওই রাস্তাটা যে আসছে এশিয়ান রাস্তা, মানে ওরা কিছু দূর পর স্কাল্পচারগুলো বসায়। তা আমাদেরটা একটা সুন্দর জায়গা দিছিল, ওদের অডিটোরিয়ামের ঢোকার আগে একটা জায়গা, তো ওখানে আমি ওইটা বসাই। দক্ষিণ কোরিয়ায় স্যার, সেখানেও আপনার একটি পার্কে, সেউল পার্কে 88-এ আমার একটা স্কাল্পচার নিয়ে গেছিল অলিম্পিক পার্কে। এটা তো আগে থেকে ছিল, এটি তো অনেক আগের কথা। এটা আমার লাইফে অনেক বড় ঘটনা, কারণ আমি কিন্তু ওখানে মুভ করছি আরও 20 জন স্কাল্পচারের সাথে, তারও বিভিন্ন দেশ থেকে আসছে। ওদের সাথে কাজ করাতেই কিন্তু আমার ভিশন তৈরি হয়েছে একটা, যে কি করে বড় কাজ করতে হয়। আপনি যখন আমেরিকায় ছিলেন 83-84-এ, আপনি 1 বছর ছিলেন আপনি ওখানে, আপনি একটি ছোট
ম্যাকেট তৈরি করছেন বা মডেল তৈরি করছেন, তারপর আপনি দিয়ে দিচ্ছেন অন্য ইয়াং স্কাল্পটারদেরকে, তারা তৈরি করে ফেলছে। আপনি শুধু বলছেন যে আমি এই ম্যাটেরিয়ালে চাই এবং এই স্কেলে চাই। এবং রদার ক্ষেত্রেও কিন্তু স্যার, হয়তো হেনরি মুরের ক্ষেত্রেও তাই হয়েছে, যে ওনারা অসংখ্য রদার স্কাল্পচারগুলো, যেমন থিঙ্কার বা গেট অফ হেল, এগুলো অসংখ্য ছোট ছোট উনি মডেল তৈরি করতেন এবং তারপর উনি দিয়ে দিতেন অন্যান্য স্কাল্পটারদেরকে। তারা লার্জ স্কেলে তৈরি করার পর তিনি আবার লাস্ট একটা নিজের স্পর্শ রেখে যেতেন পুরোটাতে। এই যে এই যে স্যার সুযোগটা, যে যখন আপনি একটি করে দিয়ে দিচ্ছেন, ওটা অনেক বড় স্কেলে করছে অন্যরা, তখন আপনি কিন্তু অন্য কাজে এগিয়ে যাচ্ছেন। সুতরাং আপনার কাজের পরিমাণ অনেক বেশি হচ্ছে, কিন্তু সেই সুযোগটা আমাদের দেশে কতটুকু স্যার? আপনাকে তো নিজেকেই সব জায়গায় ইনস্টলেশনে যেতে হচ্ছে। হ্যাঁ, এইখানে তো এইভাবে গড়ে ওঠে এখনো। কিন্তু আমি বলি, আমি কোরিয়াতে নর্মাল মেটালে কাজটা করি, তখন এই স্টিলটাকে আর না ফ্যাক্টরিতে কাজটা হওয়ার পর একটা ফ্যাক্টরিতে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওরা স্যান্ড ব্লাস্ট করে, মানে স্যান্ড প্রেশার দিয়ে এটার উপর দিয়ে চালায়, পুরোটা একটা নিউট্রাল হয়, উপরে সারফেসে কিছুই থাকে না, তারপরে একটা কোটিং দেওয়া দেয়, তারপরে নিয়ে এসে ইচ্ছে মতো আর্টিস্ট যেভাবে চায় সেভাবে ওরা পেইন্ট করে, যে কালার চায়। এইটুকু ডিফারেন্স। কিন্তু আমরা নিজেরা এই রংটাই করি, কিন্তু আমরা প্রথমে রংটা দিয়ে দিই হয়তো। স্যার একই সাথে দেখেন, আমাদের এখানে বাজেটের কথাই যদি স্যার জিজ্ঞেস করি, যে এখানে আপনি বাজেট নিয়ে কতখানি আপনি তৃপ্ত? অনেকগুলোতে আমি সাকসেসফুল হচ্ছি। যেমন আমি এখন সরকার, গভর্নমেন্ট আমাকে কাজ দিচ্ছে, কিন্তু এটার বাজেট তো বেশ বড় বাজেটই। বাংলাদেশ ব্যাংকে কাজ করলাম, কিন্তু আমি ওদেরকে বোঝাতে চেষ্টা করছি, বিল্ডিং যদি এত টাকা খরচ করে করতে পারেন, কোটি কোটি টাকা বাজেট করে বিল্ডিং করছেন, কিন্তু স্কাল্পচার যখন বসাবেন আনুপাতিক জিনিসটা হইতে হবে। স্যার আপনি এদেশের মানুষ আরও শিল্পবোধ সম্পন্ন হবে, শিল্পকে আরও অনেক বেশি শ্রদ্ধার সাথে দেখবে, আনন্দের সাথে দেখবে, এই আশা কতটুকু? আমি তো খুবই আশাবাদী। আমার মনে হয় একটা বিরাট চেঞ্জও হচ্ছে, যেমন ডেভেলপমেন্টটা হচ্ছে কাজের পাশাপাশি, মানসিকত অনেক চেঞ্জ হচ্ছে, কারণ তৈরি হচ্ছে মানুষ। আমরা যেমন তৈরি হচ্ছি, একটা স্পেস যদি আমাকে দেয়, আমাকে তো ওই স্পেসটাকে বুঝতে হবে, বুঝে আমাকে একটা কিছু এনে করতে হবে, আর একটা আমাকে জিনিসটা যেন কালজয়ী হয় ওই চিন্তা আমার মাথায় রাখতে হবে। এটা আমি আমার ভাবনায় থাকে। বেশ কিছু কাজ করেছি, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গা সে বঙ্গভবন, এটা তো করলাম অনেক আগে। এখন ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করছি, খুব সুন্দর বিল্ডিং, একজন আর্কিটেক্ট আমেরিকা থেকে আসছে। তো এদের সামনে যখন আমি কাজটা করি, তখন আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে যায়, যে একটা পূর্ণাঙ্গ একটা জিনিস তৈরি হয়ে আছে, আমাকে ডেকে বলা হয় এনে স্কাল্পচার বসাও। তো আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ এসে সবই হয়ে আছে, কিন্তু ল্যান্ডস্কেপ, বিল্ডিং সব তোমরা মেয়েরা সাজে সেটা টিপটা পড়ায় দেয়, হ্যাঁ, তার পূর্ণাঙ্গতা আসে। আমাকে স্কাল্পচারটা সেই পর্যায়ে কিন্তু গেছে, যে এটা বললেই মনে হয় এই জায়গাটা সম্পূর্ণ হবে। আমার দিক থেকে যেন এটাকে আরও একটা, যে দেশের মান যাতে বাড়ে, কাজের মান যাতে আরও পূর্ণাঙ্গতা পায়, এই চেষ্টা নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। আমরা গ্যালারিতে ঢুকে ছবি দেখি বা একটি বাসায় ঢুকে সেই মানুষটির রুচি বুঝতে পারি, কিন্তু প্লেন থেকে নেমে একজন পর্যটক বা একজন বিদেশি মানুষ কিন্তু দেশ কতখানি কালচারালি সমৃদ্ধ সেটি অবশ্যই প্রথমেই কিন্তু প্রকাশ পায় এই আউটডোর স্কাল্পচার্স দেখে। অবশ্যই আমি মনে অনেক পাওয়ারফুল, কারণ এটা ইটস এ পার্মানেন্ট ডিসপ্লে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের যা উপহার দিয়েছেন এ পর্যন্ত, এবং আমরা আরও যা পাবো ইনশাল্লাহ আপনার কাছ থেকে ভবিষ্যতে, সেটি আমাদের এই দেশকে আরও অনেক বেশি, আমি বলবো যে সমৃদ্ধ করবে শিল্পের দিক থেকে। আপনাকে অসীম শ্রদ্ধা জানাচ্ছি এবং অসংখ্য কৃতজ্ঞতা স্যার। তোমাকে অনেক ধন্যবাদ। আমিও খুব খুশি আসছি যে আমি দুইটি কথা বললাম স্কাল্পচার নিয়ে। এটা আমার অন্তরের ভিতর থেকে আসছে এগুলো, যে স্কাল্পচার এই দেশে আমি মনে করি স্কাল্পচার লোক ভালোবাসতে শুরু করেছে, এবং আমরা যারা করব কাজ, ওরাও যেন সচেতন হয়ে কাজটা করি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও স্যার।
ফ্রেঞ্চ স্কাল্পটার ব্রাঙ্কুসি বলেছিলেন, ওয়ার্ক লাইক এ স্লেভ, কমান্ড লাইক এ কিং অ্যান্ড ক্রিয়েট লাইক গড। শুভরাত্রি।